নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের যে অধ্যায় নাম্বার 3 অর্থাৎ আমরা রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে যদি শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাদের 3 নম্বর অধ্যায় থেকে শুরু করতে হবে, যেখান থেকে প্রশ্ন 100% প্রশ্ন আসে। এই 3 নম্বর অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন কথায় টোটাল 3 ধরনের সৃজনশীল প্রশ্ন আমাদের কাছে দিয়ে থাকে। নাম্বার 1, আমরা এইখান থেকে সর্বপ্রথম যে জিনিসটা শিখতে পারি সেটা হলো কণিক ভরবেগ এবং বেগ নির্ণয় করা, অর্থাৎ রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল থেকে এই প্রশ্নটা আসে। আর নাম্বার 2 এর কথা বললে আপেক্ষিক আণবিক ভর এবং শতকরা পরিমাণ থেকে একটা প্রশ্ন আসে। এবং সর্বশেষ যদি কথা বলি সেক্ষেত্রে টুইন-স্কয়ার সূত্রকে বা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম থেকে একটা প্রশ্ন আসে। তো টোটাল এই কয়টা প্রশ্ন থেকেই একবারে হুবহু প্রশ্ন তোমরা কমন পাবা, এটা নিঃসন্দেহে থাকতে পারো। তো আজকের এই ক্লাসে আমি নবম দশমের সকল শিক্ষার্থী তোমরা যারা রয়েছে আমাদের এই কোর্সটিতে, তো দেখো নবম দশমের সকল শিক্ষার্থী যারা তোমাদেরকে বিজ্ঞান বিভাগের তোমাকে রসায়ন অধ্যায়ের 3 নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে এইখান থেকে আমরা করব। তো আমরা প্রত্যেকটা টাইপে বেসিক থিওরি থেকে একবারে শুরু করব। প্রথম শুরু করব টাইপ 1। টাইপ 1টা কি সম্পর্কে? আর টাইপ 1টা যদি আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে কণিক ভরবেগ নির্ণয় করো। তো এগুলো সবগুলো আসলে বোর্ড প্রশ্ন। তো এই যে বোর্ড প্রশ্নগুলো, এগুলোকে আমরা সবগুলো টোটাল বোর্ড প্রশ্ন আছে হলো 55টা, আর কারো কারো বোর্ডে আছে 40টা। তো এই যে বোর্ড প্রশ্নগুলোকে আমরা সবগুলোকে খেয়াল করে 3টা টাইপের প্রশ্ন এই অধ্যায়ে রয়েছে, আমরা এই 3টার সঙ্গে শিখব। প্রথম কণিক ভরবেগ। এখান থেকে তোমাকে আগে সর্বপ্রথম সূত্র জানতে হবে অঙ্ক করার আগে। তো এটাকে আমরা বলি বেসিক কনসেপ্ট। তো আমাদের অবশ্যই বেসিক কনসেপ্ট বুঝতে হবে। বেসিক কনসেপ্ট যদি বুঝি তাহলেই কিন্তু আমরা কনসেপ্ট, ঠিক আছে, কনসেপ্ট। আচ্ছা, বেসিক কনসেপ্টটাকে, কনসেপ্টটা হলো এরকম যে কণিক ভরবেগের প্রথমে সূত্র জানতে হবে। প্রথমে তোমাকে কী করতে হবে? কণিক ভরবেগের সূত্র। কণিক ভরবেগ, কণিক ভরবেগ, কণিক ভরবেগের যে সূত্র সেটা হলো mvr সমান সমান nh ডিভাইডেড 2π। অ্যাকচুয়ালি তোমাদের ক্ষেত্রে মেনলি হলো এতটুকু, এটা হলো তোমার কণিক ভরবেগ, আবার এটাকেও আমরা বলি কণিক ভরবেগ। তো আমরা সূত্র এতটুকু লিখলে আমরা মেন অংশের কাজ করি এতটুকু, যেখানে আমরা শুধু এন এর মানটা আমাদের প্রয়োজন হয়। এর মানে হলো প্রধান শক্তি স্তর। আমরা সূত্রটা লিখবো এবং সূত্রের পরিচয় লিখবো, যেখানে এই এন, এন মানে কি? এন মানে কক্ষপথ সংখ্যা বা শক্তি স্তর বলি আমরা একে। এর মানে কি? আমাদের শক্তি স্তর। শক্তি স্তর কোনগুলো? যেমন ধরো এখানে দেখো, এখানে লেখছে কে, এটা হলো প্রথম শক্তি স্তর, এটা এল দ্বিতীয় শক্তি স্তর, এখানে এম এটা তৃতীয় শক্তি স্তর। তো এগুলোকে আমরা বলি অ্যাকচুয়ালি কি? শক্তি স্তর। তো এগুলো হলো আমাদের শক্তি স্তর। এটাকে বলা হয় কি? এন। এইচ কে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, যার মান আমাদের একবারে হুবহু মুখস্থ, অবশ্যই মুখস্থ রাখবা। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। এইচ কি? প্লাঙ্কের ধ্রুবক। এটাকে আমরা বলি প্লাঙ্কের ধ্রুবক। তো প্লাঙ্কের ধ্রুবক, এই কথাটাও মনে রাখবা, প্লাঙ্কের ধ্রুবক। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, যার একটা নির্দিষ্ট মান আছে। এই মানটা মুখস্থ করবা। কিছু কিছু অঙ্কে এই মানটা এখানে দেওয়াই থাকে, আবার কিছু কিছু অঙ্কে এই মানটা দেওয়া থাকে না। তাই অবশ্যই যখন আমরা এই ধরনের অঙ্ক করব, আমরা খেয়ালে রাখবো যে আমাদের মানটা অনেক ক্ষেত্রে নাও দেওয়া থাকতে পারে। যদিও এই অঙ্কটাই দেওয়া আছে, নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি সেটাতে দেওয়া নাই। এখন প্রশ্ন হলো দেওয়া থাকতেও পারে, নাও পারে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের কাজ হলো এই যে মানটা, এই মানটা মুখস্থ রাখা। এই হলো কি? প্লাঙ্কের ধ্রুবক, যার মান কত? 6.6। এখানে আছে 27 আছে, তো 626 এরকম হয়। 626 গুণন 10⁻34। 10 কত? 34। এখানে লেখা আছে তোমার মিটার স্কোয়ার কেজি অথবা জুল সেকেন্ড আমরা বলি। তো এককটা হলো মিটার স্কোয়ার কেজি ইন পার সেকেন্ড। ওকে, এরপরে যেটা দরকার সেটা হলো টু এর মান তো তুমি জানো। পাই, আশা করি পায়ের মান সবার মুখস্থ আছে। পায়ের মান হলো কত? 3.1416। এইটা হলো তোমার কণিক ভরবেগ বা বেসিক কনসেপ্ট 1। এখান থেকে আমাদের প্রশ্ন থাকতে পারে 2 রকম ভাবে। নাম্বার 1, কণিক ভরবেগ নির্ণয় করো। নাম্বার 2, গতিবেগ নির্ণয় করো। এখন কণিক ভরবেগও থাকতে পারে, গতিবেগও থাকতে পারে। এখন কোনো প্রশ্নে যদি বলে ভাইয়া গতিবেগ, কণিক ভরবেগ হলো আমাদের টোটাল এই কয়টা জিনিস লাগবে কণিক ভরবেগ হলে। আর কোনো প্রশ্নে যদি গতিবেগ বলে, বেগ মানে হলো ভি বেগ করতে হবে, তখন কি? এম এবং আর এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু এম এর মান কখনোই দেওয়া থাকবে না। সেক্ষেত্রে এই এম এর মানটা তোমার মুখস্থ থাকা লাগবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এম মানে কি? এম মানে হলো ইলেকট্রনের ভর। এম মানে হলো ইলেকট্রনের ভর। আমি তোমাকে অবশ্যই আমার যে পূর্বের ক্লাস ছিল এই অধ্যায়ের, সেখানে আমি কিন্তু তোমাকে বলেছি ইলেকট্রনের ভর। তো এটাকে আমরা ইলেকট্রনের ভর বলি। ইলেকট্রনের ভর হলো 9.11 গুণন 10⁻28, ঠিক আছে, কেজি।
গ্রাম মনে হয়, 28 হলো গ্রাম, আর 31 মনে হয় কেজি। ঠিক আছে, তো এই মানটা মুখস্থ থাকতে হবে তোমাদের। এই জিনিসটা তোমাদের মেন বইয়ে আছে একটা ছক আকারে, তো ওখান থেকে অবশ্যই মুখস্থ করে নিব। তো এই তো মোটামুটি এই মানগুলো মুখস্থ, এই সূত্রটা মনে থাকতে হবে, এই মানগুলো মুখস্থ থাকতে হবে, তাহলে মোটামুটি তোমরা সবগুলো অঙ্ক করতে পারবা। প্রশ্ন কণিক ভরবেগ এই সম্পর্কিত থাকবে অথবা বেগ থাকবে। তো চলো আমরা এখন উত্তরগুলো করি। তো আশা করি আমি এই যে কথাটুকু লিখছি একটু তুমি বুঝতে পারছো। এবার যেটা আমাদের মেন কাজ, এগুলো মুছে দিয়ে আমরা মেন অঙ্কে চলে যাব। তো এখানে আমি এগুলোকে মুছে দিচ্ছি। ওকে, তো বেসিক কনসেপ্ট শেষ। এই টাইপ 1 এর জন্য আমার এতটুকু বেসিক কনসেপ্ট থাকলেই আমার যথেষ্ট, আর কিছু তো আমার লাগবে না। তো ফার্স্টে গ নাম্বার অঙ্ক করার জন্য আমার যেটা দরকার সেটা হলো সাইড নোট। আমি লিখবো এখানে, ঠিক আছে, এখানে লিখে সাইড নোট করব। সাইড নোট করা ফিজিক্স কেমিস্ট্রিতে গুরুত্বপূর্ণ। তো বলা হয়েছে কি, গ নম্বর প্রশ্ন বলছে চিত্র 2। চিত্র 2 বলতে এটা মনে রাখবা যে এই যে চিত্রটা এটা হলো রাদারফোর্ড, এই চিত্রটাকে আমরা বলি রাদারফোর্ড। আর এই যে সেকেন্ড চিত্রটা এটাকে আমরা বলি বোর, এটাকে বলি বোর। খেয়াল রাখতে হবে। তো চিত্র 2 মানে এই বোরের মডেলের কথা বলতেছে, এর সর্বশেষ মানে সর্বশেষ শক্তি স্তর, এই কথা মনে রাখতে হবে। সর্বশেষ মানে সবার বাইরে, কে এল এম, লাস্ট বাইরে আছে কেউ না, এম, এম এর পরে আর কোনো কিছু নাই এখানে বাইরে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কণিক ভরবেগ। তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা, লাস্টে যেটা আছে এম। এম মানে কত, দেখো কে হলো 1, এল হলো 2 আর এম হলো কত 3। তার মানে এন এর মান, সর্বশেষ শক্তি স্তর মান হলো এন, এন এর মান হলো 3। এই কথাটা এখানে দেওয়া আছে। ইলেকট্রনের কণিক ভরবেগ নির্ণয় করো। এখন কণিক ভরবেগের সূত্র কি, সেক্ষেত্রে আমরা লিখবো, আমরা জানি, তো আমরা এখানে লিখবো আমরা জানি কি এম ভি আর মানে কণিক ভরবেগ সমান কি এন এইচ ডিভাইডেড 2 পাই। এখন এন এর মান তো তুমি ওখান থেকে পাইলেই। তারপর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, যার মানে এখানে দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে তাই তুমি ওইটাই ইউজ করবা। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে তুমি অন্যটা ইউজ করবা। তাহলে 6 পয়েন্ট এখানে দেওয়া আছে 6 to 7 গুণন 10 ইনভার্স 34, যা দেওয়া আছে তুমি ওইটাই তুলবা, আলাদা কিছু তোলার দরকার নেই। তারপর পায়ের মান তো তুমি জানো, চাইলে এখানে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। এবার তুমি মান বসাও। এইটা কিন্তু তোমার কণিক ভরবেগ, তাই এইটার আবার মান বসাতে যাও না, শুধু এতটুকুর মান বসাতে হবে। এন এর মান কত, এন এর মান হলো 2, তাহলে এন এর মান আমার 2। এটার মধ্যে কোনো চিহ্ন নেই মানে কি আছে, গুণ। এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হলো এইটা যেখানে প্রশ্ন দেওয়া ছিল। তাহলে এইচ এর মান আমার কত 6.626, 7 আছে এখানে, 7 গুণন 10 ইনভার্স 34 ডিভাইডেড 2। আর পায়ের মান আমরা সবাই জানি, পায়ের মান হলো 3.1416। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। এই ধরনের অঙ্ক তোমরা বোর্ডে মিনিমাম 7টা, মোটামুটি 7টাও আছে, 7 থেকে 8টা আছে বোর্ড। অবশ্যই অঙ্কগুলো শেখানোর পরে তোমরা বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, সেক্ষেত্রে আরও বেটার অপশন হয়। তো এখন তুমি একটা ক্যালকুলেটর নিবা। সর্বপ্রথম তোমার যে কাজটা থাকবে একটা ক্যালকুলেটর নাও। তো আমি নর্মাল নিচ্ছি, তুমি সাইন্টিফিক ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা একটা নর্মাল ক্যালকুলেটর। তো এখানে তোমার প্রথম আছে যে জিনিসটা, এটা আমরা লিখবো যে 2। এমনি তো আমি চাইলে এই 2 কাটে দিতে পারি, যে 2 কাটা এভাবেও করতে পারি, বাট না কাটলেও কোনো সমস্যা নেই, তুমি ক্যালকুলেশন করো। প্রথমে একটা ব্র্যাকেট নিবা, নিয়ে উপরে যা সেটা তুলবা। তো এখানে গেছে 2 গুণন এইটা, তো আমার শরীরটা একটু খারাপ, এখনও কাশি হচ্ছে। তো এখানে যা আছে 6.627, এখানে যা আছে গুণন 10 ইনভার্স কত, গুণন 10, আর পাওয়ার দিতে হবে কত, ইনভার্স হলো ই, তো পাওয়ার দেওয়ার জন্য যে টুপির মতো যেটা ওটা দিতে হয়, ইনভার্স মানে -34, এখানে যেটা আছে এটা দিলাম আমি, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ। তাহলে উপরে যে অংশটা তুললাম, এবার ভাগ, এবার আমি দেবো ভাগ। নিচেরটা তোলার জন্য আমি অবশ্যই একটা ব্র্যাকেট দিব, তো আমি এখানেও একটা ব্র্যাকেট দিব। আর নিচে আছে কত 2, আর গুণন, আর পায়ের মান কত আছে 3.1416, তো 3.1416। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে সমান দিব। সমান দিলে আমার উত্তর আসতেছে এতগুলো। তো আমি পয়েন্টের পর 2 ঘর নিব। তাহলে 2 পয়েন্ট, এখানে 1, এখানে 0 আছে, কিন্তু আমাকে অবশ্যই 2 ঘর নিলে 3 নম্বর ঘর দেখতে হবে। 3 নম্বর ঘর যদি 5 বা তার বেশি থাকে তাহলে এক যোগ, তাহলে 2.1, এখানে এই পর্যন্ত তো আছেই 2.1। এখন আমি 2 ঘর পর্যন্ত নিব, তার মানে আমি 3 নম্বর ঘর দেখবো। আমার 3 নম্বর ঘরে এখানে আমি যদি খেয়াল করি, এখানে কত আছে 9 আছে, 5-এর থেকে বেশি, সেক্ষেত্রে অবশ্যই এক যোগ করে দেবো, তাহলে 1 গুণন যেমনটা এখানে আছে। এই ই মানে হলো 10, তোমার ক্যালকুলেটারে 10ই উঠবে, বাট আমার এটা যেহেতু নর্মাল তো ই উঠতেছে, মোবাইল ক্যালকুলেটার মতো ই ওঠে, বাট তোমাদের ক্যালকুলেটারে এটা 10 উঠবে। 10-এর পাওয়ার কত, 10-এর পাওয়ার হলো -34, তো 10-এর পাওয়ার হলো -34। এই হলো তোমাদের কণিক ভরবেগের যে মেন অঙ্কটা, সেই অঙ্কটা। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো।
আসলে শরীরটা ভালো না, যেমনটা আমি বললাম যে শরীর ভালো নেই জন্য কিন্তু বেশ কিছু ক্লাস কিন্তু আমি নিতে পারিনি। তো যাই হোক, এই তো প্রথম হলো গ নাম্বার প্রশ্ন, এরপর হলো ঘ নাম্বার প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। চিত্র 1, চিত্র 1 হলো রাদারফোর্ড, চিত্র 2 যেটা হলো বোর, মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, যথাযথ যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করো। তো অবশ্যই বোরের পরমাণু মডেল অধিক বেশি গ্রহণযোগ্য। এখন প্রশ্ন হলো কেন? সেই হিসাবে আমি তোমাদের আমার পূর্বের ক্লাসে আমি বলছিলাম যে রাদারফোর্ডের যে সফলতা আছে সেই জিনিসটা যদি আমরা মুখস্থ করে নিই তাহলেই হবে, তাহলে কিন্তু আমরা এই ধরনের প্রশ্নগুলো খুব অনায়াসে উত্তর করতে পারবো। এখন প্রশ্ন হলো যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছো, তো এটা আমি এখান থেকে দেখা দিচ্ছে। তো প্রশ্নের উত্তর লেখার সিস্টেম যেটা, তোমাদের প্রশ্নের উত্তর আগে তুমি যে কাজটা করবা, তো এখানে দেখা বলেছে উদ্দীপকে উল্লেখিত চিত্র এ ও চিত্র বি হলো রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল। প্রথমে আমরা এরকম শুরুতে বলে দিব যে চিত্র এ ছিল আমার রাদারফোর্ডের মডেল এবং চিত্র বি ছিল আমার কি, চিত্র বি ছিল আমার বোরের পরমাণু মডেল, যেমনটা আমি তোমাকে শুরুতে বুঝালাম। অবশ্যই বুঝতে হবে যে কোনটা রাদারফোর্ড আর কোনটা বোর। শুধু এরকম যেটা থাকবে এটা বোর, আর এরকম থাকলে সেটা রাদারফোর্ড। আর রাদারফোর্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকমও থাকে, তো এটাকেও আমরা রাদারফোর্ডই বলে থাকি। তো এরকম থাকুক আর এরকম থাকুক, দুইটাই রাদারফোর্ড আর এটা হলো বোর। তো শুরুতে আগে তুমি চিহ্নিত করে নিবা যে এই দুটো মডেল নাম কি। তো মডেল এর নাম হলো রাদারফোর্ড আর মডেল বি এর নাম হলো তোমার কি, বোরের পরমাণু মডেল। এরপরে ওরা বলছে এর মধ্যে কোনটা বেশি অধিক গ্রহণযোগ্য, সেক্ষেত্রে আগে উত্তরটা দিয়ে দিবা যে এদের মধ্যে কি বোরের পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য, তা নিম্নে বিশ্লেষণ করা হলো। তো এই কথাটা এখানে লিখে নিবা যে এদের মধ্যে বোর পরমাণুর মডেল কি পরমাণুর গঠন ব্যাখ্যায় অধিকতর উপযোগী, এর কারণ নিম্নে আলোচনা করা হলো বা বিশ্লেষণ করা হলো। এরপরে তোমরা তোমাদের যে মেন বই আছে, মেন বইয়ে যে বোরের সাফল্যতা আছে, সেই সাফল্যতাটা আমি আগেও বলছি মুখস্থ করতে হবে। এখনও তোমাকে সেম কথাই বলবো, সেখানে টোটাল 3টা সাফল্যতা আছে, এখানেও তাই দেওয়া আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পয়েন্ট আকারে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই প্রথম কাজ থাকবে ওই জায়গা থেকে জিনিসটা মুখস্থ করা। মুখস্থ করার পরে তোমার অবশ্যই এই পয়েন্ট আকারে লেখা, যেমনভাবে এখানে পয়েন্ট পয়েন্ট করে বা প্যারা প্যারা করে লেখা আছে, তুমি এই 4টা প্যারা করে লিখবা। মোটামুটি সুন্দর করে লিখলে ভালো মার্ক পাবে এখান থেকে। তাই অবশ্যই বোরের মডেলটা মুখস্থ করে নিবা। তো আমি এখানে বললাম না, তারপরেও যারা আসো তুমি তো এটা অটোমেটিক পেয়ে যাবা, অথবা বই থেকে বলেও চাও। ওকে, পরের প্রশ্ন দেখো, উদ্দীপকে এ ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। তো প্রশ্ন সেমই। তো গতিবেগ বলতে বোঝানো হচ্ছে এই যে আমার এ, উদ্দীপক এ হলো এইটা। এখানে যদি খেয়াল করি 1 নাম্বার মানে একটা কক্ষপথ আছে, প্রথম কক্ষপথ এটা 1, এটা 2 না, 2 নাম্বার কক্ষপথে আছে। তো এখানে আর এর মান দেওয়া আছে, ও এন এর মান দিয়ে দিছে, দেখো এই যে এন এর মান আছে 4, যদিও দেখতে মনে হচ্ছে 1টা 2টা, কিন্তু এখানে কিন্তু এন এর মান বলে দিছে, এন এর মান হবে কত, 4 হবে। বলছে গতিবেগ নির্ণয় করো। আমি যেমনটা বললাম যে টাইপ 1-এ আমাদের যে প্রশ্নটা আসে, যেটা 2 ধরনের প্রশ্ন আসে। এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার মধ্যে ছিল কণিক ভরবেগ নির্ণয় করো। কণিক ভরবেগ মানে কি, এই সূত্রটা কণিক ভরবেগের। তো অনেক ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন তুমি মোটামুটি 6-7টা তোমাদের সাপ্লিমেন্টে পেয়ে যাবা। এরপরে এই জায়গা থেকেই বলছে বেগ নির্ণয় করতে, সূত্র কিন্তু সেমই, শুধু এখানে কি বাই করতে হবে, ভি বাই করতে হবে। ভি বাই করতে হলে এম এর মান মুখস্থ থাকা লাগবে, আর এর মান দেখো ওখানে দেওয়া আছে। এম এর মান কোনটা, এম এর মান অবশ্যই তোমরা মুখস্থ করে নিবা। তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। তো এই হলো আমার মোটামুটি অঙ্ক। আমি অবশ্যই প্রথমে আগে যেটা করবো সেটা হলো সাইড নোট করব। আমি লিখবো এখানে এখানে কি কি মান দেওয়া আছে, এরা বলেই দিয়েছে যে এন এর মান হবে 4, তাহলে আমি লিখে দিলাম এন সমান সমান 4। এমনি দেখলে তো মনে হচ্ছে যে 2, কিন্তু এখানে বলছে এন এর মান কত, 4। আর এর একটা নির্দিষ্ট এখানে একটা মান দেওয়া রাখছে। তো আর মানে হলো ব্যাসার্ধ, আর এর মানে এখানে দিয়েছে কত, 8.5 গুণন 10 ইনভার্স 10 মিটার। ওকে, আর আমরা জানি কণিক ভরবেগের যে সূত্রটা আছে সেই সূত্রটা আগে বসাই নিব। আমি যদি এখানে বসাই নিই যে আমরা জানি কি কণিক ভরবেগ mvr সমান সমান কি nh ডিভাইডেড 2 পাই, এখানে সূত্র। এখন প্রশ্নে তার কণিক ভরবেগ বলে নাই, প্রশ্নে বলছে বেগ নির্ণয় করো, গতিবেগ নির্ণয় করো। এখন গতিবেগ যদি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কি, এই যে বেগ মানে মুছে গেল কেন, আচ্ছা উল্টা হতে পড়ছে তাই মনে হচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি বেগ বাই করতে চাই তাহলে ভি বাই করবো। তাহলে ভি বাই করতে চাইলে এম আর আর এখানে কি এর সাথে কিন্তু কোনো চিহ্ন নেই, মানে কি গুণ আছে। আর তাহলে এটা যদি গুণ থাকে এপাশে গেলে কি হবে, ভাগ। নিয়ম হলো যেটা বাই করতে চাই সেটা রেখে বাকিগুলো পার করতে হবে। তো তুমি একবারেই পার করতে পারো, আবার চাইলে মান বসাও পার করতে পারো। এখানে আমি ভি রাখলাম, গতিবেগ ভি সমান সমান এখানে আগে থেকে ছিল কত, এন এইচ ডিভাইডেড এখানে আগে থেকে ছিল হলো 2 পাই। আর এই এম আর এর এখানে দুটো গুণ আছে, এরপর আসলে কি এর নিচে আসা মানে ভাগ, মানে কি হলো এম আর।
ঠিক আছে, বিষয়টা এরকম। অথবা আরেক ধাপা কাজ করা যেতে পারে যে এখানে মানটা বসে ক্যালকুলেশন করে এর দূরে গুণ থাকতো, তারপর ভাগাকারে পার করে দিত, এভাবে করলেও হয়। বাট এভাবে করলেও হয় যেটা তোমার ভালো লাগে, এমনি কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আমরা এখানে সরাসরি এইটাকে আর এটাকে সরাসরি পার করে দিলাম। তুমি চাইলে কি করতে পারো, আগে মান বসায় ক্যালকুলেশন করে তারপর পার করতে পারো, কোনো বিষয় না। তো বেগ সমান এটা। তো আমি এখানে এবার মানগুলো বসে দেবো। ও মান বসানোর জন্য মানগুলো লিখতে হয়। এখানে এন এর মান তো ওরা বলে দিচ্ছে 4। এখানে কি এইচ এর মান দেখো প্রশ্ন কিন্তু কোনো জায়গায় দেওয়া নেই। তো এইচ এর মান হলো বসা নিবা। এইচ এর মান কত, 6.626 গুণন 10 ইনভার্স 34 জুল। ঠিক আছে, এরপরে গেল কি পাইয়ের মান আমরা জানি এম এর মান দেওয়া নাই, এম এর মানও তোমাকে বসে নিতে হবে। এম মানে হলো তোমার হলো ইলেকট্রনের ভর হলো তোমার 9.11 গুণন 10 ইনভার্স 31, যতটুকু আমার জানা 28 হলো গ্রাম আর 31 হলো কেজি। ঠিক আছে, তাহলে 31 হবে। তারপর হলো আর এর মান তো এখানে প্রশ্নে দিয়ে রাখছে, যেটা আমি ইতিমধ্যেই লিখছি, তার মানে আর কিছু দরকার নেই। এবার খালি জাস্ট মানগুলো বসায় দেওয়া। তাহলে এখানে মান বসাও। প্রথমে এন এর মান কত, এখানে এন এর মান 4, তাহলে এন এর মান আমার 4। কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। এইচ এর মান যদি খেয়াল করে, এই দেখো এইচ, এই যে এইচ, তো এইচ এর মানটা এখানে বসায় দাও। 6.626 গুণন 10 ইনভার্স কত 34, ভাগ আছে যে ভাগ, 2 আছে যে 2, কোনো পায়ের মান আমরা জানি 3.1416, কোনো চিহ্ন নেই গুণ এর মানে যে এটাকে লিখে দিলাম। ঠিক আছে, 9.11 গুণন 10 ইনভার্স কত তোমার 31 গুণন, তারপর তোমার কি আর এর মানে যে এখানে তো আছে, আর এর মান কত 8.5 গুণন 10 ইনভার্স 10। ওকে, তো মানগুলো আমি লিখে নিলাম 10 ইনভার্স 10, ওখানে অনেকটা একরকম মনে হচ্ছে। তারপরে কাজ হলো ক্যালকুলেটরের। তো ক্যালকুলেটর নিবা এবং ক্যালকুলেশন করবা। অবশ্যই প্রত্যেকটা অঙ্ক নিজে নিজে ক্যালকুলেশন করবা, সেক্ষেত্রে বেটার হয়। কেননা পরবর্তীতে শিক্ষার্থীরা এই ক্যালকুলেশনটা নিজে নিজে না করার কারণে পরবর্তীতে তারা ক্যালকুলেশন করতে পারে না। অঙ্ক তো সবই মুখস্থ মানে করা থাকে, তো পারেই, বিক্রিয়া সবই করা থাকে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন নিজে করে না, যার ফলে পারা যায় না। তো অবশ্যই ক্যালকুলেশনগুলো নিজে করবা। পাশাপাশি আমি প্রত্যেকটা কোয়ালিটির একটা করে প্রশ্ন দেখাচ্ছি, তোমাদের কাজ থাকবে ওইগুলো ক্লাসটা কমপ্লিট করার পরে এই টপিকে দেখবা প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো আমি এখানে যেহেতু সব করাবো, তো তোমাদের কাছে সবই থাকবে, সমস্যা নেই। তো এই প্রশ্নগুলো তোমরা এক এক করে টাইপ বাই টাইপ সলভ করবা। প্রয়োজনে একটা টাইপের ক্লাস দেখলা, ওই টাইপ আগে সলভ করে নিবা, করার পরে ওগুলো টিক দিয়ে নিবা। তারপর সেকেন্ড টাইপের এই সেকেন্ড টাইপটা দেখবা, ওইটার আবার কি পুরো ক্লাসটা করবা, দেন বোর্ড কমপ্লিট করবা। এভাবে যদি করো, তোমাকে নিঃসন্দেহে বলতে পারি তোমাকে কেউ আটকাতে পারবে না সামনের পরীক্ষাগুলোতে। ওকে, তো এবার আমার কাজ হবে উপরেরটা তোলার জন্য আমি অবশ্যই ব্যাকেট দিয়ে নিব। আমি সব জায়গায় ব্যাকেট ইউজ করতে পছন্দ করি, কারণ সেক্ষেত্রে ভুল হয় না। তো এখানে যেটা আছে 4 এর সাথে ওইটা, তো আমি এখানে গুণ করে দেবো 4 গুণন 6.626 গুণন 10 ইনভার্স 34, তাহলে ইনভার্স মাইনাস 34। ওকে, তো আমি এই যে এই উপরে যতটুকু ছিল অতটুকু তুললাম উপরে। তারপর কি ভাগ আছে, তো ভাগ দেওয়ার পর কি নিচেরটা তুলবো, নিচেরটা আমি ব্যাকেট দিয়ে তুলবো। তো ব্যাকেট এখানে কি আছে 2 তাহলে 2 গুণন 3.1416 গুণন, তো দেখো আমি এতটুকু তুলছি। তারপর এটার মান তুলবো, তো এটার মান হলো কত 9.11 গুণন 10 ইনভার্স 31, আবার গুণের পর হলো এই আর এর মান 8.8 গুণন তোমার কত 10 ইনভার্স 10 পাওয়ারের উপরে ইনভার্স 10, দেন ব্র্যাকেট ক্লোজ। তো যে মানটা আসতেছে সেটা হলো এত। এখন কথা হলো এটা তো তোমার এইভাবে আসতেছে, বাট সাইন্টিফিকে কিন্তু সাইন্টিফিকভাবেই আসবে। তো সাইন্টিফিকের নিয়ম হলো পয়েন্ট যত দূরে আছে তার থেকে তুমি এক ঘর আগে নিয়ে নিবা, তো এক ঘর পরে আসবে। তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর করলে এরকম কিছু আসবে যে 5.4, ঠিক আছে, এই যে 5.4, আমি 2 ঘর পর্যন্ত নিব, তো আমি এক ঘর পরে পয়েন্ট দিলাম, তারপর 2 ঘর নিব, মানে 4.5 নিব। তো আমি এখানে 4.5 নিব, তো আমি 4.5 নিলাম গুণন 10। এবার 10 এর পাওয়ার কত হবে দেখো, আমি পয়েন্ট আসলে এইখানে এই ফোটাতে আমি পয়েন্টটা নিচ্ছি এইখানে। কয়টা ঘর আছে 1 2 3 4 5 6 না সরি 2 4 5 নম্বর ঘর আছে, তার মানে এর উপরে পাওয়ার হবে 5। ওকে, তোমার কাছে এরকম কিছু করার দরকার নেই, তুমি নর্মালি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আরামেই করে নিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সাইন্টিফিক দিয়ে করলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আর সাইন্টিফিকের নিচে কিন্তু ইএনজি অপশন দেওয়া থাকে, তো সেখান থেকেও তুমি করতে পারো, কোনো প্রবলেম হওয়ার কথা না। অথবা সাইন্টিফিক মুড আছে, সাইন্টিফিক মুডের মাধ্যমেও করা যেতে পারে। তো এই তো এইটা আমার কিন্তু কনিক ভার্বেগ হয়ে গেল। এরপর ঘ নাম্বার একটা প্রশ্ন ছিল, এটা আসলে দ্বিতীয় অধ্যায়ের টপিকের ছিল, তাই আমি এখানে এটা তুলে নিই। তো আমাদের টাইপ 1 কিন্তু প্রায় কমপ্লিট। তো টাইপ 1 আমাদের এইটাই মোটামুটি শিখতে হবে। তো টাইপ বি এটা, তো আমি তার আগে টাইপ 1 নিয়ে একটু কথা বলতে চাই। তো
তো টাইপ 1 এর মধ্যে তোমাদের সর্বপ্রথম যে কাজটা আমি ইম্পর্টেন্টলি দিলাম সেটা হলো এই জিনিসটা মুখস্থ করা। তুমি চাইলে পিডিএফ অংশ থেকেও মুখস্থ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এইখানে ওই যে এক্সারসাইজ ফাইলেও আছে পিডিএফটা, তো এক্সারসাইজ ফাইল থেকে তুমি চাইলে এই পিডিএফটা ডাউনলোড দিয়ে এখান থেকে মুখস্থ করে নাও। অথবা তোমার যে কাজটা থাকবে, মেনলি যে কাজ থাকবে টাইপে, ইতিমধ্যে টাইপে কিন্তু কমপ্লিট। তো টাইপে যেহেতু কমপ্লিট, তোমার কাজ হবে টাইপের উপরে যত ধরনের প্রশ্ন আছে অবশ্যই তোমার মেন সাপ্লিমেন্টে সব করবা। কনিক ভরবেগ, গতিবেগ, এই দুইটা, আর হলো কি মডেল মানে হলো রাদারফোর্ড আর হলো বোর, এই যে তিনটা টপিক, এই তিনটা টপিকের উপর যত প্রশ্ন আছে সব সলভ করবা। যদি কোনো সমস্যা হয় সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে তোমাদের সাথে, হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্যাক্ট করবা, ঠিক আছে। আমি তোমাকে পরবর্তী ক্লাসে শুরু করার আগে ওই ভিডিও দিয়ে শুরু করবো, ঠিক আছে। তো এটা গেল আমাদের ফার্স্ট টপিক। এরপর চলো শুরু করি টাইপ বি। টাইপ বি, এখন প্রশ্ন হলো টাইপ বিতে আমরা কি রাখবো। তো আমরা এখানে টাইপ বি যেটা রেখেছি সেটা হলো আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। আচ্ছা, আপেক্ষিক আণবিক ভর আমরা টোটাল 3 ভাবে নির্ণয় করে থাকি। আপেক্ষিক আণবিক ভর বা নিউক্লিয়াসের ভর আমরা টোটাল 3 ভাবে বাই করি। আমরা পূর্বেও তোমাকে বলছি, সূত্রগুলো আগের ক্লাসেও দেখাইছি। আমি এখন যেহেতু বেসিক কনসেপ্ট আলোচনা করে তারপর শুরু করব, তো চলো আগে বেসিক কনসেপ্ট একটু আলোচনা করে নিই যে আণবিক ভর সম্পর্কে। যদিও আমি পূর্বের প্রথম ক্লাসটাতেই আমি আসলে ওই সম্পর্কে মেন বইয়ের যত যাবতীয় জিনিস থাকে ওগুলো কিন্তু আগে বলে দিই তোমাদের, ঠিক আছে। তারপরে কিন্তু শুরু করি। তো আমি এখানে লিখবো বেসিক কনসেপ্ট, ঠিক আছে, বেসিক কনসেপ্ট। তো বেসিক কনসেপ্টটাকে প্রথম তোমার কণিক ভরবেগের সূত্র মানে আপেক্ষিক আণবিক ভরের সূত্র জানতে হবে। তো আমি এখানে শর্টকাট লিখতেছি আপেক্ষিক আণবিক, ঠিক আছে, আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, না পারমাণবিক লিখি, আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, আপেক্ষিক পারমাণবিক ভরের টোটাল সূত্র হলো 3টা। একটা সূত্র হলো তোমার এইটা, যে একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তাহলে একটা সূত্র হলো একটি পরমাণুর ভর। এখন কথা হলো এতগুলো সূত্র এর মধ্যে আবার কোনটা বসবে, তাই না? আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, আইসোটোপের 1/12 অংশ, এটা একটা সূত্র। এখন কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটা আমি পূর্বেও তোমার মুখস্থ করেছি, তোমরা চাইলে আবার মুখস্থ করলে পাস। তার মান কত? 1.66 গুণন 10 ইনভার্স কত? 24। তো তুমি চাইলে এখান থেকে এই মানটা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটা কিন্তু একটা মান আছে, মানটা কত? 1.66 গুণন 10 ইনভার্স 24। তো এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এইটার যে মানটা, এই মানটাও তোমরা মুখস্থ রাখবা। তো এটা হলো আপেক্ষিক আণবিক ভরের প্রথম সূত্র। আপেক্ষিক আণবিক ভরের দ্বিতীয় সূত্র, তো আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা আরেকটা সূত্র হলো এরকম যে PM প্লাস QN ডিভাইডেড 100। ওকে, তো এটা হলো 2 নম্বর সূত্র। আরেকটা সূত্র আছে, সেটা হলো 3 নম্বর, সেটাকে আমরা বলি নিউক্লিয়াস ভর বা পারমাণবিক ভর। এই সূত্রটা এরকম যে তোমার হলো প্রোটনের প্রকৃত ভর, প্রোটনের, বানানটা এখানে ভুল গেছে, বানানটা ঠিক করে দিচ্ছি, তো এখানে এটা ঠিক করে দিচ্ছে। ওকে, তো আমরা এখানে এইটা লিখবো, কি লিখতেছে এখানে, আচ্ছা, তো এখানে আমরা লিখবো কি প্রোটন, প্রোটনের ভর, প্রোটনের ভর প্লাস নিউটনের ভর, নিউট্রনের ভর গুণন সমান সমান নিউক্লিয়াসের ভর, সমান হলো নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর। এখন শুধুমাত্র যে 3টা সূত্র জানলে এখানে আবার এর পরের লাইনটাও জানতে হবে তোমার। প্রোটনের ভর ইকুয়াল প্রোটন সংখ্যা, এটা হলো প্রোটন সংখ্যা গুণন 1.673 গুণন 10 ইনভার্স 24। তারপর হলো প্লাস নিউটনের ভর হয় যে নিউটন সংখ্যা গুণন একই প্রাইসে, আর নিউটন সংখ্যা গুণন তোমার কি নিউটনের ভর, নিউটনের ভর হলো 1.673 গুণন 10 ইনভার্স 24 সমান সমান নিউক্লিয়াসের ভর, সমান হলো নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর। তো এই যে তোমরা 3টা সূত্র দেখতেছো, এটা হলো আমাদের টাইপ বি। তো টাইপ বি এর জন্য আমাদের মেনলি এই 3টা সূত্র জানতে হবে। এই 3টা সূত্র যদি আমরা জানতে পারি, তাহলে আরেকটা বিষয় যে এই 3টা সূত্রের ব্যবহার কোথায় কোথায় সেই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, খুব সহজেই আমরা কিন্তু আমাদের অঙ্কগুলো সলভ করতে পারবো এবং এখান থেকে আমরা একটা প্রশ্ন কম পাবো। এখন কি কি দেখো, ফার্স্ট সূত্রটা তখনই ইউজ করবো আমরা যখন প্রশ্নে একটি পরমাণুর ভর দেওয়া থাকবে, তখনই সম্ভব যে আমরা ফার্স্ট সূত্রটা ইউজ করা। সেকেন্ড সূত্রটা আমরা তখনই ইউজ করব যখন শতকরা পরিমাণ দেওয়া থাকবে। শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে
তো তখনই এই সেকেন্ড সূত্রটা ইউজ করা সম্ভব, অথবা প্রশ্নে যদি শতকরা বাই করতে বলে সেক্ষেত্রে এই সেকেন্ড সূত্র ইউজ করা সম্ভব। 3 নম্বর সূত্র তুমি তখনই ইউজ করতে পারবা যখন মৌলকে শনাক্তকরণ করতে হয়, কোন একটা মৌল শনাক্তকরণ করবা। তো মৌল শনাক্তকরণ বা মৌলটা বাই করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করে থাকি। টোটাল 3টা সূত্র, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর অথবা নিউক্লিয়াসের ভর বলতেও আপেক্ষিক পারমাণবিক ভরই বোঝায়। তো 3টা সূত্র, একটা হলো একটি পরমাণুর ভর দেওয়া থাকলে উপরের সূত্র ইউজ করব, যদি তোমাদের শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে সেকেন্ড সূত্র ইউজ করব, আর যদি বলা হয় যে মৌল শনাক্তকরণ করো বা মৌলটার নাম কি এরকম কিছু একটা করো সেক্ষেত্রে আমরা সূত্র নাম্বার 3 করব। এই হলো টোটাল 3টা সূত্র। ওকে, তো আমাদের ফার্স্ট অঙ্কটা কোন কোয়ালিটির আমরা যদি খেয়াল করি, এখানে দুটো মডেল আছে। উদ্দীপকের বি, উদ্দীপকের বি বলতে এটা যেটা বোরের মডেল, মডেলে একটি পরমাণুর ভর দেওয়া আছে, একটি পরমাণুর ভর দেওয়া আছে এত গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। দেখো একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর দেওয়া আছে মানে আমাদের সূত্র হলো এইটা, একটি পরমাণুর ভর। তাহলে 1 নম্বর সূত্র ইউজ করে আমরা এই অঙ্কটা কি করতে পারবো, সলভ করতে পারবো। তবে বাকি সূত্রগুলো মুছে দিচ্ছি, এবং পর্যায়ক্রমে এই ধরনের প্রশ্ন তোমরা বোর্ডে আরো পাবা, ঠিক আছে? শুধু যে এইটা এরকম না, আমি প্রত্যেকটা কোয়ালিটির এক ধরনের প্রশ্নগুলো করে দিচ্ছি, এই ধরনের অঙ্ক তোমরা আরো পাবা, এবং এইটার পরে তোমার কোনো সমস্যা হবে না। এখন অঙ্ক করবো কিভাবে? সূত্র তো এটা আমরা জানি, কিন্তু আমাদের লিখিত কিছু ভাষার দরকার আছে। তো আমরা চাইলে খালি সূত্র বসালেই হবে না, আমাদের লিখিত যে বিষয়টা দরকার সেটা আমরা এখানে কি করব, সেটাও লিখে দিব। প্রথমে আমরা যে কোনো অঙ্ক, ধরো গ নাম্বার অঙ্ক করবো, তো আমি এখানে লিখে নিব গ নাম্বার, এখানে এই কথাটা আমি এখানে লিখে নিব, যেটা আমরা সাইড নোটে করি, বাট যেহেতু অঙ্কটা খুব ছোট তাই অঙ্কটা সাইড নোটটা তুমি এখানেই করবা। এখানে এরা দেওয়া আছে কি, একটি পরমাণুর ভর দেওয়া আছে, তুমি এই কথাটাই লিখে দিবা যে একটি পরমাণুর ভর। তো আরেকটা বিষয় তোমাকে আমি দেখাতে পারি যে এখানে দেখো এর একটা প্রোটন, দুইটা, তিনটা, এখানে নিউট্রন আছে, এই তোমার কি ইলেকট্রন আছে কয়টা, 3টা, তার মানে এটা হলো লিথিয়াম। আমি মূলটা শনাক্তকরণ করতে পারি, বাট আমি করব না, আমি জাস্ট এখানে লিখে দিব যে কি একটি পরমাণুর ভর দেওয়া আছে, তোমার কি দেওয়া আছে, একটি পরমাণুর ভর দেওয়া আছে, একটি পরমাণুর ভর। আমি খালি এই কথাটা লিখে দিব, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর দেওয়া আছে এখানে 11 পয়েন্ট যেটা দেওয়া আছে, আমি এটা এখানে লিখবো 11 পয়েন্ট, তোমার কত 119 গুণন 10^24 এত গ্রাম। তো আমরা জানি যেহেতু একটি পরমাণু ভর দেওয়া আছে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হলো একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, যেখানে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এই মানটাও লাগবে। তো এই মানটাও এখানে লিখে নিবা, কার্বন 12 আইসোটোপের তোমার কি 1/12 অংশ, যার মানটা তোমরা এখানে লিখে নিবা, মানটা হলো 1.66 গুণন 10^24 তোমার কি গ্রাম। ওকে, এরপরে তোমাদের মেন যে অঙ্কটা করতে হবে সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তো তুমি এখানে লিখবা আমরা জানি দিয়ে করতে পারো, অথবা তুমি নর্মালি করতে পারো, সমস্যা নেই, বাট আমরা এখানে লিখবো আমরা জানি। আমরা জানি কি জানি, আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সূত্রটাকে, সূত্র হলো একটি পরমাণু ভর, এই সূত্রটাকে লিখে দিবা, ঠিক আছে? একটি পরমাণুর ভর, একটি পরমাণু ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের, তোমার হলো আচ্ছা আইসোটোপের তোমার কত 1/12 অংশ, 1/12 অংশ। আরেকটা বিষয়, এখানে যদি ইংরেজি লিখি আমরা এখানেও ইংরেজি লিখবো, দুটো ভিন্ন ভাষা লিখবো না। এরপরে একটি পরমাণুর ভর, যেটা তোমার কোশ্চেনে দয় থাকবে, তো কোশ্চেনে যেহেতু দয় আছে এখানে 11 পয়েন্ট এত, তো আমি এটা বসে নিব। এর মান কত তোমার 11 পয়েন্ট, তোমার হলো 719 গুণন 10^24। কার্বন 12 আইসোটোপের মান হলো তোমার এখানে আছে 1.66 গুণন 10^24। দেন এটা ক্যালকুলেটর করলে কত আসে এটা আমরা দেখে নিব, ঠিক আছে? তো নাও এটা সাইন্টিফিক, তোমাদের কাছে সাইন্টিফিক আছে, তুমি সাইন্টিফিক নাও, আমার এখানে সাইন্টিফিক আছে অবশ্য, বাট আমি আপাতত এটা নিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আছে কত, আমি অবশ্যই ব্যাকেট দিব, আমি সব ধরনের অঙ্কগুলো ব্যাকেটে করলে ওটা বেশি বেটার রেজাল্ট আসে, ভুল হওয়ার চান্সটা কম থাকে। 719 গুণন তোমার কত 10 পাওয়ার হবে 24, তো আবার কিসের মাইনাসের ইনভার্স 24। ওকে, আচ্ছা ইনভার্স 24, দেন হলো ভাগ, তো ভাগ হলো নিচেরটা, তো আমি নিচেরটা ভাগ দিব, সেটা হলো 1.6666 গুণন 10^24, তো ইনভার্স 24, তারপর হলো ব্র্যাকেট ক্লোজ। তাহলে উত্তর আসে 7.056 এরকম আসতেছে, বাট আমি 2 ঘর পর্যন্ত নিয়ে নিব, তার মানে 7.0
05 আর 5-এর পর সংখ্যা যেহেতু 3 ঘর মানে 5 বা তার বেশি আছে, 9 আছে, তো তার সাথে 1 যোগ করে দিব, তো 5-এর সাথে 1 যোগ করলে 6। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর হলো 7.06। তো এই তো এইভাবে করলে কিন্তু আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে গেল। তো আমরা এইভাবে কিন্তু খুব সহজেই প্রথম প্রশ্নের উত্তরটা করতে পারি। তো এইভাবে আপেক্ষিক পারমাণবিক ভরের প্রশ্ন থাকবে কোয়ালিটি 1। তো এখানে বলা হয়েছে তারপরে প্রশ্ন হলো পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন চিত্রটি অধিকতর গ্রহণযোগ্য। তো দুইটা আছে, রাদারফোর্ড প্রথম মডেল রাদারফোর্ড, সেকেন্ড মডেল বি মডেল হলো বোর। তো এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য, সেটা হলো বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্য। কেন, সেটা আমরা কি বোরের সাফল্যতা লিখে দিব, উত্তর হয়ে গেছে। ওকে, তো আমাদের এই প্রশ্নটা কমপ্লিট। এর পরবর্তী প্রশ্নে চলে যাব। তো এখানে দেখো, এখানে একটা প্রশ্ন, এটা আমাদের শীটে হলো 20 নাম্বার আছে। তোমরা অবশ্যই শীট তো পেয়ে গেছো আশা করি, আর যারা পাওনি তারা অবশ্যই দেখো, এই ভিডিও ডেসক্রিপশন অবশ্যই তোমার আছে কিন্তু, দেখো ঠিক আছে, এক্সারসাইজ ফাইলে কিন্তু আছে। আচ্ছা, এখানে গ নাম্বার প্রশ্নটা মেনলি রাখছি, ঘ নাম্বার ওটা আরেকটা টাইপে রাখছি। উদ্দীপকের এক্স মূলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এক্স মূল্য কোনটা, এই দেখো প্রথমে এখানে কিন্তু ওয়াই জেড বলছে, মানে সেকেন্ডটার প্রয়োজন নেই, আমার প্রথমটা দরকার। এক্স ওয়াই জেড এর কিছু মান দেওয়া আছে, এক্স মূলের শতকরা পরিমাণ দেওয়া আছে 3টা, ঠিক আছে, এবং বলছে আর কি বাই করো, আপেক্ষিক পারমাণবিক ভর বাই করো। এখন শতকরা পরিমাণ দেওয়া থাকলে এই অঙ্কের সূত্র হলো PM ডিভাইডেড QN ডিভাইডেড 100। কিন্তু এখানে দেখো শতকরা পরিমাণ কয়টা আছে, 1টা 2টা 3টা, সেক্ষেত্রে কিন্তু আর ও এরকম কিছু একটা নিয়ে আসা লাগবে। তো তোমরা চেষ্টা করবা জাস্ট ইজিলি করার, ঠিক আছে, সবসময় বইয়ের সূত্র করতে হবে, বইয়ের ইজিলি করবো। তো এখানে দেখাচ্ছে 16x এর শতকরা পরিমাণ হলো 99%, ক্লোরিন 17 এর আছে হলো তোমার এত %, এবং এটার পরিমাণ আছে এত %। তো আমি 3টা আগে এখানে লিখে নিব এই ধরনের উত্তরগুলো করার জন্য। তো প্রশ্ন কয়েকভাবে থাকে, তো এটাও কিন্তু 2 কোয়ালিটির প্রশ্ন থাকে। 1 নম্বর হলো শতকরা পরিমাণ দেওয়া আছে, তোমার কি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আরেকটা প্রশ্ন থাকবে হলো আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, শতকরা পরিমাণ নির্ণয় করো। তো 2 ধরনের প্রশ্ন কিন্তু থাকে, আমাদের 2 ধরনেরই শিখতে হবে, এবং এই 2 ধরনের গুলো প্র্যাকটিসও করতে হবে। তো ফার্স্টে যে মানটা দেওয়া আছে, আমি এখানে সেই মানটা লিখবো এখানে। তো কি দেওয়া আছে, প্রথম হলো যে x16, তাহলে হলো আর 16টা আসলে ওই পাশে আছে, বাট হওয়ার কথা এই পাশে। 16x এর শতকরা পরিমাণ যেটা দেওয়া আছে, শতকরা পরিমাণ তো শতকরা পরিমাণ আছে কত, 16x এর পরিমাণ হলো প্রথমটা, সেটা হলো 99.76%। তারপরে কি পরেরটা, সেকেন্ড নাম্বারটা হলো x17, মানে 17x যেটাকে আমরা বলি 17x এর শতকরা পরিমাণ। তো এর শতকরা পরিমাণ কত আছে, 0.037%। তো 0.0 তোমার কত 37%। আর আরেকটা দেওয়া ছিল x18, তার মানে 18x এর শতকরা পরিমাণ, এখানেও তোমার কত আছে, এই যে 0. এটা, তো 0.203%। ওকে, 3টা। এরপরে তোমাকে প্রশ্নে বলছে হলো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তো তুমি লিখবা আমরা জানি, তো এখানে আমরা লিখবো আমরা জানি কি জানি, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল, তোমার মেন সূত্রটা যদি বলি, আমি আবারও সূত্র মুছে দিব। তো এখানে মেন সূত্রটা হলো PM প্লাস হলো QN ডিভাইডেড 100। এখন এখানে দেখো PM QN হলো 2টা হয়, প্রথমটা P ধরলাম, পরেরটা Q। আসলে P বিষয়টা কি, মেন বিষয়টা হলো যে তোমার এই শতকরা পরিমাণ, এর মধ্যে P হলো শতকরা পরিমাণ, আর M হলো আণবিক ভর, আণবিক ভর, এইটাকে এখানে গুণ করতে হয়। তারপর হলো QN, মানে সেম এটার পারমাণবিক ভর এবং কি শতকরা পরিমাণ দ্বারা গুণ করতে হয়। তার মানে আমরা এইভাবেও বলতে পারি যে কি ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ প্লাস ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ প্লাস ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ ডিভাইডেড কি 100। তো আমরা যদি সূত্রটাকে এইভাবে না লিখে যদি আমরা অঙ্কটা করে দিই, তাহলে কি আমাদের ভুল হবে? তাহলে কিন্তু ভুল হবে না। তো আমরা এখানে কি করব, আমরা সেটাই করব। আমরা প্রথম লিখবো এটার ভর সংখ্যা, এর ভর সংখ্যা কত, এর ভর সংখ্যা হলো 16, গুণন এর শতকরা পরিমাণ কত আছে, 99 এটা আছে, তো 99.76% যোগ, তাহলে প্রথম আইসোটোপ গেল, সেকেন্ড আইসোটোপ, আর ভর সংখ্যা কত, ভর সংখ্যা হলো 17, এর সাথে আবার গুণ করতে হবে এটা। অল টাইম খেয়াল রাখবো যে আমি ভর সংখ্যার সাথে আমি শতকরা পরিমাণকে গুণ করব। তাহলে 17 গুণন এটা কত আছে তোমার 0.0379 না, সরি ওটা পার্সেন্ট না। আচ্ছা, আমি একটু মুছে দিব, ঠিক আছে, মুছলে কত মুছে, আচ্ছা ঠিক আছে মুছে গেছে। তো প্রথমে আমি এটার সাথে এটাকে করলাম, তারপরে এটার সাথে আমি এটাকে করলাম, এখনো কি আছে, এটার সাথে এটা আছে, তাহলে 18 গুণন এটা। তো আমি আবার নতুন মূল্য লেখা লিখে আবার যোগ, 18 গুণন তোমার কত আছে 0. এটা, তো আমি এখানে এটা লিখে দেবো 0.203। ওকে, ডিভাইডেড
তো ডিভাইডেডের কথা যদি বলি 203, তো 203 ভাগ কত 100। তাহলে আমি এই সূত্রটাই লিখলাম, শুধু সূত্রটা না লিখে শুধু অঙ্কটা করলাম। এখন চাইলে কয় ধাপা উত্তর করবা এটা টোটাল ডিপেন্ড করে তোমার উপরে। তুমি চাইলে এক ধাপেও করতে পারো, তুমি চাইলে 2 ধাপেও করতে পারো, তুমি চাইলে লাইন বাড়াইতেও পারো, তুমি চাইলে লাইন কমাইতেও পারো। এটা কোনো বাধ্যবাধকতা নাই যে এখানে আমাকে কয় লাইনে উত্তর করতে হবে, মেন কথা উত্তর হইলেই হলো। তো আমি শর্টকাটে একটু বেশি লাইনই করব, তো তুমি চাইলে শর্টকাটে করতে পারো। আমি প্রথমে এই 16 আর 99 গুণ করে এখানে লিখবো। তাহলে এখানে কত আছে 16 গুণন তোমার কত 99 পয়েন্ট তোমার কত 76। তো এটা করলে আসতেছে হলো এখানে 1596.16 প্লাস। তো ক্যালকুলেটর কিন্তু বারবার আমি চাইলে কিন্তু এটা ব্যাকেট দিয়ে আমি একবার করে দিই, এটা মানে বেটার অপশন হবে। আচ্ছা আমি একবারই করে দিই, বারবার করে আরেকবার কোনো মানে নেই, শর্টকাটই করি। অত বেশি করতে গেলে লাইন বাড়বে খামোখা, তো যত বেশি শর্টকাট করা যায় তত। তো আমি ফার্স্টে ব্যাকেট দিয়ে নিব, ব্যাকেট দিয়ে আমি প্রথমে এই দুটো তুলবো। কী তুলবো 16 গুণন তোমার কত 99 না, আচ্ছা একটা মুছে দিচ্ছি 99 পয়েন্ট তোমার কত 76। ওকে আমি এই ব্যাকেটটা ক্লোজ করবো, তাহলে এতটুকু আলাদা হয়ে গেল, প্লাস এবার অতটুক, তাহলে প্লাস দিয়ে আবার ব্যাকেট দিয়ে পরের টুক লিখবো 17 পয়েন্ট, আচ্ছা একটু বেশি হয়ে গেছে 17 গুণন, আচ্ছা 17 গুণন 0 পয়েন্ট তোমার হলো এইটা 037। আবার কি এখানে দিলাম, আবার মূল্যচিহ্ন আবার যোগ, আবার একটা ব্যাকেট নিয়ে নিব নাকি 18 লিখে নিই না, আচ্ছা 18 গুণন তোমার কত 0.203। ওকে এবার আমি আরেকটা চেক দেবো যে আমার ভুল উঠলো নাকি কোনো জায়গায়। তো 17 ওইটা দেন ওইটা সবগুলো ঠিক আছে, ভাগ কত ভাগ 100। আচ্ছা তো আমি এটাকে সমান করে নিলাম, আমার একটা উত্তর চলে আসলো। আর আমি 100 দ্বারা ভাগ করে দেবো, তো আমি 100 দিলে ভাগ দিলাম, তাহলে আসলে 16.0044। আচ্ছা তাহলে উত্তরটা আমি পেলাম কত 443। ওকে তাই তো এইটা হলো আরেকটা স্টাইলের অঙ্ক বা আরেক ধরনের অঙ্ক। তো প্রথম হলো যেটা দেখালাম, প্রথম তোমাকে আমি দেখালাম এইটা। তো এটা আমাদের বোঝা হয়ে গেছিলো যে একটা পরমাণুর ভর দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর এভাবে করবো। আর একটা প্রশ্ন দেওয়া থাকতে পারে যে শতকরা পরিমাণ দেওয়া থাকবে, আমরা আপেক্ষিক পারমাণবিক ভর এভাবে করবো। ওকে তো এর পরবর্তী প্রশ্ন, তো আরেকটা বিষয় তোমাদের বলি, আমি কিন্তু বারবার বলি আমার প্রত্যেকটা ক্লাসে তোমাদের এই কথাটা বলি যে অবশ্যই আমি যে অঙ্কগুলো তোমাদের করে দিই এই অঙ্কগুলো তোমাদের আবার কি করতে হবে, বিগত সালের যে প্রশ্ন আছে সেখানে করতে হবে। এরপরে দেখো যে কাজটা করা হয়েছে এখানে তোমার কি মৌল দুইটির আইসোটোপের যথাযথ পরিমাণ দেওয়া আছে এ আর 2, মানে দুইটা আইসোটোপ দেওয়া আছে। এর আপেক্ষিক পারমাণবিক ভরটা এরা দিয়ে রাখছে, এর আপেক্ষিক পারমাণবিক ভর হলো 35.5। অন্য একটি মৌল বি যার আণবিক ভর দেওয়া আছে 19। আচ্ছা এখানে প্রশ্ন বলা হয়েছে এর কথা, তাহলে আমার বি এর দরকার নেই, জাস্ট এ উদ্দীপক পড়বো। এ মৌলের আইসোটোপ দুটি শতকরা প্রাপ্তের পরিমাণ কত, তাহলে এই যে দুইটা মৌল এর শতকরা পরিমাণ দেওয়া নাই, যেমনটা আগেরটাই ছিল। আগের অঙ্কে এই এক্স মোলের শতকরা পরিমাণ দিয়ে আমাকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে। এবারের অঙ্কে তারা আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে আমাকে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। তো অঙ্ক ওই দুই প্যাটার্নে আসে, তো দুইটা প্যাটার্নে আমাকে শিখতে হবে। দুই প্যাটার্নের মধ্যে বেশ কিছু বোর্ড আছে, আমি অবশ্যই আমার শিটেও রেখেছি। তো অবশ্যই তোমাদের সাপ্লিমেন্ট অনুসারে ওগুলোও করবা, যত বেশি করবা যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো শিখবা, এটাই নিয়ম, ঠিক আছে, যত ভালো প্র্যাকটিস করা যায়। ওকে তোমার সর্বপ্রথম যে কাজ থাকবে সূত্র কিন্তু সেমে, আহামরি কিছু না। এই দুইটাকে আগে মনে করে নেওয়া যে এইখানের মধ্যে দুইটার মধ্যে টোটাল কিন্তু পার্সেন্টেজ মানে হলো যে কোনো কিছু হলে 100% হয়ে থাকে, সব মিলে পার্সেন্ট কত থাকে 100। এর মধ্যে কোনো একটা পার্সেন্ট হয়তো বা 10% হলে অপরটা 90%, কোনোটা 20 পেলে হলে অপরটা কি হয় 80%। তো বিষয়টা কি যত পার্সেন্ট থাকে 100% থেকে ওটা বাদ দিলে পরের পার্সেন্ট হয়ে যায়। তো আমি এই দুইটা মোলের মধ্যে যে কোনো একটা মোলে তুমি X% এরকম একটা ধরে নিব। তো এইসব ধরনের অঙ্ক করার জন্য আমি লিখব ধরি এই যে এ 35 আছে, তো আমি এই 35 ধরে নিব 35 এ এর শতকরা পরিমাণ। লাইন কিন্তু ওরকমই শতকরা পরিমাণ আমি এখানে যেহেতু দেওয়া নাই আমি লিখবো X%। দেখো আগেও লাইন লিখছিলাম এরকম, এখনো লিখলাম এরকমই। কি লিখছিলাম আগের বার 16 এর শতকরা পরিমাণ এত %। এবারও কিন্তু আমি সেম টু সেমই লিখলাম, ঠিক আছে, যে এর শতকরা পরিমাণ এত, দেওয়া নাই তাই আমি ধরলাম, ঠিক আছে। সেকেন্ড মলের নাম কি 37A, তো আমি 37A লিখবো পরের লাইনে। তাহলে কি 37A এর শতকরা পরিমাণ, টোটাল শতকরা পরিমাণ 100%, যার মধ্যে এ ইউজ করছে কত %, তোমার X%। আমি মনে মনে তোমাকে বোঝানোর জন্য এই X হলো 10% ধরে নিচ্ছে, টোটাল হলো 100%, আর তুমি নিছো আগে থেকে নিছো 10%, তাহলে তোমার কাছে রইল 9%।
তাহলে একজন যদি 10% হয় অন্যজন কিন্তু 90%ই হয়, তাই না? তো টোটাল যেহেতু 100 হয়, বিষয়টা এইভাবে আমরা বাই করি যে একজন যদি 10%, তুমি কিন্তু ফটাফট বলে পড়বে যে আমি যদি বলি যে 100 ভাগের মধ্যে 20 ভাগ আমার, তাহলে তোমার কয় ভাগ? 80 ভাগ। তুমি কিন্তু ইজিলি বলতে পারতেছো এই জিনিসটা, খালি বোঝো না যে কীভাবে করা হয়। এই জিনিসটা এইভাবে করা হয় যে টোটাল পার্সেন্ট থেকে একজনের যে পার্সেন্ট থাকে সেটা বিয়োগ করলেই ওটা পাওয়া যায়। তো এখানেও সেম কোয়ালিটির বিষয় যে টোটাল পার্সেন্ট হলো আমার 100 আর একজন হলো কত? এক্স। তাহলে এটা হবে কত? 100 মাইনাস x%। এখন আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্র, সেই সূত্র অনুসারে আমরা সূত্রটাই বসাই দিব, ঠিক আছে? তো আইসোটোপের পরিমাণ দেওয়া আছে, তার মানে ওই সূত্রই বসাবো। লিখবো আমরা জানি, তো এখানে লিখবো আমরা জানি। আমরা কি জানি? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি? এর ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ। এর ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ। তাহলে এর ভর সংখ্যা কত? 35। তাহলে 35 গুণন শতকরা, শতকরা কত? x। তাহলে 35x, মূল চেঞ্জ করার জন্য যোগ। তারপর কি? এর ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ। এর ভর সংখ্যা কত? 37। তাহলে এর ভর সংখ্যা 37, আর এটার সাথে গুণন হবে কোনটা? শতকরা পরিমাণ কত? তোমার 100 মাইনাস x, আর ডিভাইডেড কি? 100। তো সূত্র যেটা ছিল সেটাই, যে সূত্র নিয়ম অনুসারে এইটা গুণন এইটা প্লাস এইটা গুণন এইটা ভাগ 100, যেমনটা আমি আগের অঙ্ক করেছিলাম সেম টু সেম। আমাদের সূত্র খেয়াল রাখতে হবে যে এই 16 গুণন 99 এইটা যোগ এইটা গুণন এইটা যোগ এইটা গুণন এইটা যোগ ডিভাইডেড 100। তো এই যে সূত্রটা, এই সূত্রটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এই হলো সূত্র, মোটামুটি এই হলো আমরা বসাইলাম। এবার এখান থেকে বাই করবো। দেখো এইখানে আপেক্ষিক পারমাণবিক ভর এই মানটা দেওয়া আছে। আপেক্ষিক পারমাণবিক ভরের মান হলো 35.5। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে, সেটা দেওয়া আছে 35.5, সমান আছে সমান, ভাগ আছে ভাগ দিলাম। 35x আছে, তাহলে এখানে কি? 35x প্লাস চিহ্ন আছে প্লাস। এবার দেখো এইটার এটার মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, তাহলে এটার সাথে এটা গুণ করবো। তাহলে 37-এর সাথে 100 গুণ করলে হলো 37-এর পরে 2 শূন্য 3700। এটার সাথে এবার কি? এখানেও তো গুণই আছে, তাহলে গুণ করবো। এটা প্লাস, এটার সাথে এবার এটা করবো, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 37-এর সাথে যদি x গুণ করি তাহলে হবে হলো 37x ডিভাইডেড কত? 100। এখন তোমার যেটা কাজ থাকবে, তোমার মেন প্রশ্ন হলো শতকরা পরিমাণ নির্ণয় করা, যেটাকে আমরা ধরে নিচ্ছি x। তো এখান থেকে x বাই করা। এবার x বাই করতে হলে সবার আগে এই যে বেশি জিনিসগুলো আছে সেগুলো পার করবো। সবার আগে এখানে ভাগ আছে, এটাকে আমরা গুণ আকারে পার করে নিব। তা বাকি x ব্যতীত যা যা আছে সবাইকে এখানে পার করে নিব। তাহলে এখানে আগে থেকে ছিল কত? 35.5, এটা এখানে ভাগ আছে, এবার আসলে গুণ 100। তাহলে কিন্তু এবার আর নিচে কিন্তু কিছু থাকলো না, কারণ এটা ভাগ ছিল, এর পাশে গুণ আকারে চলে আসলো। এবার হিসাব করো, তুমি এটা পর্যন্ত ক্যালকুলেটর ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আছে হয়তো 35x মাইনাস 37x, তাই না? তো নিয়ম অনুসারে যেটা বড় হয় তার চিহ্ন বসে। 35 থেকে অবশ্যই 37 বড়, 37 থেকে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস বসবে, সঙ্গে ধরে বিয়োগ হবে। তো 37 থেকে 35 বাদ দিলে বা 35 থেকে 37 বাদ দিলে উত্তর হয় হলো 2x। এখন ক্যালকুলেটর কেমনি করবা? 35-এর সাথে মাইনাস 37 লেখো, দেখো মাইনাস 2 বলে দেবে। বাকি হলো কত? প্লাস এত। তো প্লাস তোমার কত? 3700। ওকে, এবার তোমার কাজ হলো এখান থেকে এক্স বাই করা। যদি এখান থেকে এক্স বাই করতে চাই, তার মানে এই জিনিসটা বেশি আছে, এখানে কি আকার আছে? প্লাস আকার আছে, এই পাশে মাইনাস। পার করার নিয়ম হলো সবার আগে প্লাস মাইনাস পার করতে হবে, তারপর গুণ ভাগ পার করতে হবে। তো সেই অনুসারে পার করবো। তো এটার সাথে এটাকে 100 গুণ করো, যদি 100 গুণ করি তাহলে 3550 হবে। তো এটা এখানে প্লাস আছে, এই পাশে হবে মাইনাস। তো মাইনাস কত? 3700 সমান কত? 2x। ওকে, এরপরে তোমার কাজ কি? এরপরে কাজ হলো তুমি এক্স বাই করবা, তার মানে এই যে -2, এটা কি? এই এক্স আর 2 এর সাথে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, সেক্ষেত্রে এটা গুণ আছে, এটা আসলে কি হবে? ভাগ। তো এখানে ভাগ আকারে পার করা, তো এই -2 হলো ভাগ আকারে আসলো। আর উপরে ক্যালকুলেশন আসো, এটা থেকে এটা। তো এটা তুমি ক্যালকুলেটর নিয়ে করতে পারো, যদি আমি চাইলে বলে দিতে পারি, বাট আমি এখানে ক্যালকুলেটর ইউজ করবো। 3550 মাইনাস কত? মাইনাস হলো 3700 করলে হলো 150। তাহলে এটা করলে আসে কত? -150 না, -150 সমান সমান এক্স। এবার তোমার কি? এই মাইনাস কাটা, 150 দিয়ে ভাগ দিলে আসলে হলো 75, এটা কত? এক্স। এখন দেখো এক্স মানে কি? এক্স মানে হলো তোমার এই যে A35 এর শতকরা পরিমাণ হলো x%। তার মানে তুমি যে এক্সটা বাই করলা, সেই এক্সটা অ্যাকচুয়ালি A35 এর মান। তার মানে A35 এর শতকরা পরিমাণ হলো 75%। তাহলে হয়েছে, অতএব তোমার কত? A35 এর শতকরা পরিমাণ, পরিমাণ সমান কত? এক্স মানে হলো 75%। একটা গেল।
তোমাদের এই ক্লাসটা নিতে মোটামুটি ইতিমধ্যে 2বার কারেন্ট চলে গেছে। তো চলো আমি ফিনিশিংটা করি। তো যেমনটা এখানে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, আমরা কিন্তু এখানে এক্স এর মানটা পাইছিলাম, তাই না? এক্স এর মান কত পাইছিলাম তোমাদের? 75%। তাহলে আমি এখান থেকে সেই লাস্ট লাইনটা লিখে দিচ্ছি, তো কষ্ট করে তোমরা তুলে নাও এখান থেকে, যেহেতু ওই জিনিসটা তোমার ওখানে কেটে গেছে। আসলে কারেন্ট ডিস্টার্ব করলে সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তো এখানে বিষয়টা এরকম যে আমরা যে এক্স এর মানটা পাইছি, সেই এক্স এর মান কত পাইছি? এক্স এর মান পাইছি হলো 75%। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই 35-এর শতকরা পরিমাণ হলো কত পার্সেন্ট? 75, যে লাইনটা আমি লাস্টে লিখেছিলাম। অতএব তোমার তোমার 37 এর শতকরা পরিমাণ কত হয়? 100 মাইনাস এক্স ইকুয়াল 100 মাইনাস এক্স। এক্স মানে কত? এক্স মানে 75, তারপরে কি? পার্সেন্ট। এখন এটা থেকে বিয়োগ করলে হয় কত পার্সেন্ট? 25%। তাহলে আমাদের একটা উত্তর হলো কত পার্সেন্ট? একটা উত্তর হলো 75%, আর একটা উত্তর হলো কত পার্সেন্ট? 25%। তো এটা আমাদের শেষ। এটা হলো, এর পরবর্তী আরেকটা প্রশ্ন আছে তোমাদের এই টাইপের উপরে। তো এর পরবর্তী প্রশ্ন হলো এটা, যেটা আমাদের 26 নম্বর অপশনে দেওয়া আছে। এটা তো আমরা করলাম ইতিমধ্যে, তাই না? তো এটা করার প্রয়োজনে এটা আর আগেটা তো একটাই, ডাবল হয়ে গেছে হয়তো বা। ওকে, এর পরবর্তী প্রশ্ন হলো এইটা। প্রশ্ন হলো দিশকল্প 2। তো দিশকল্প 2 হলো এইটা নিচেরটা। তো এখানে বলা হয়েছে একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে এত। ওকে, এখন প্রশ্ন বলছে মৌলটি শনাক্তকরণ করো। এখন আমি শুরুতে যেমনটা বললাম যে আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভরের 3 ধরনের অঙ্ক থাকে। নাম্বার 1, 1 নম্বর অঙ্ক থাকে হলো তোমার কি করো, একটি পরমাণুর ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আর নাম্বার 2 আমাদের কি থাকে, দেখা যাচ্ছে শতকরা পরিমাণ দেওয়া থাকে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড সূত্র ইউজ করতে হয়। অনেক ক্ষেত্রে এটার উল্টা হয়ে থাকে যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, শতকরা পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রেও আমরা সেকেন্ড সূত্র ইউজ করি। আর অনেক ক্ষেত্রে মৌল বা ওই মৌলটাকে শনাক্তকরণ করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের এইটা যেখানে নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট পরিমাণ ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের সেই সূত্রটা করব। এখন এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে, এখানে দেখো এখানে কিন্তু নিউটন সংখ্যা দেওয়া আছে। তো প্রোটন সংখ্যা আমরা যখন কোনো একটা মৌল, ধরো সোডিয়াম, এই মৌলটা আমরা কিভাবে জানবো? যেমন ধরো আমি যদি বলি, তোমাকে যদি বলি ভাইয়া বলো তো 6 নম্বর মৌলের নাম কি, ধরো এখানে বললাম যে 7 নম্বর মৌলের নাম কি, তো তুমি ঘট করে বলবা কি? কার? নাইট্রোজেন। এখন তুমি কিভাবে জানলো যে 7 নম্বর মৌল নাইট্রোজেন? অ্যাকচুয়ালি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7। তো যারা নবম শ্রেণীতে তোমরা হয়তো বা জানো না, কিন্তু যারা দশম শ্রেণীতে তোমরা ইজিলি জানো এই জিনিসটা। তো বিষয়টা হলো এরকম যে যেই সকল জিনিসের পারমাণবিক সংখ্যা যদি জানা থাকে, যে কোনো সংখ্যার মৌলের নাম আমরা বলতে পারি যদি আমাদের মুখস্থ থাকে। তো এখান থেকে মেনলি হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা আমাদের বাই করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটা করা, ছোট্ট একটা সাইড নোট করে নিব আমরা আমাদের নিজের মন মতো। তো এখানে দেখো নিউক্লিয়াসের প্রকৃত ভর সংখ্যা দেওয়া আছে এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে, এই দুটো আমরা লিখে নিব, দেওয়া আছে বা এখানে এভাবে লিখলেই হবে। এটা হলো তোমার গ নাম্বার প্রশ্ন, ঠিক আছে? তো এখানে তোমার কি আছে, নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে, তো আমি এখানে লিখব নিউক্লিয়াসের প্রকৃত ভর। তো আমি এখানে এটা লিখে দিলাম প্রকৃত ভর। তো নিউক্লিয়াসের প্রকৃত ভর আছে কত তোমার? 5.357 গুণন হলো কত? 10⁻23, যেটা এইভাবে লেখা আছে। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো নিউটন সংখ্যা দেওয়া আছে। তো আমি এখানে নিউটন সংখ্যা লিখব, যে নিউটন সংখ্যা দেওয়া আছে, নিউটন সংখ্যা আছে কত? 17। ওকে, মৌল শনাক্তকরণ করার জন্য তোমার যেটা জানতে হবে সেটা লিখবে হলো আমরা জানি, তুমি তারপরে যে সূত্রটা জানো সেটা লিখে দিবা। আমরা জানি ফার্স্ট সূত্র তোমাদের কি? ফার্স্ট সূত্র হলো প্রোটনের ভর। তো সূত্রটা এরকম, প্রোটনের ভর প্লাস নিউটনের ভর। তো প্রোটনের ভর প্লাস নিউটনের ভর সমান হলো নিউক্লিয়াসের ভর। ওকে, তো আরেকটা জিনিস হলো এখানে জিনিসটা আমি লিখতে ভুলে গেছি, যে নিউক্লিয়াসের ভর লিখলাম, এখানে অ্যাকচুয়ালি যেটা শনাক্তকরণ করবো সেটা হলো এক্স, মানে প্রোটন সংখ্যা বাই করবো। তো তুমি চাইলে এখানে প্রোটন সংখ্যাটা ধরে নিতে পারো, আবার না ধরলেও আমার কোনো সমস্যা নেই, ধরে নিলে তোমার সুবিধা। সেক্ষেত্রে তুমি এখানে লিখে নিবা, যে আমি এখানে লিখে দিলাম, তোমরা চাইলে নিচে লিখে দিবা, ঠিক আছে? তো এখানে লিখে দিবা কি? প্রোটন সংখ্যা, বা এটা তুমি ধরতে পারো যে প্রোটন সংখ্যা সমান এক্স। এই কথাটা তুমি এখানে লিখতে পারো, অবশ্যই না লিখলেও সমস্যা নেই, বারবার এখানে প্রোটন সংখ্যা লিখলেই হবে। এরপর তোমার যে সূত্র হলো প্রোটনের ভর সমান হলো প্রোটন সংখ্যা গুণন তোমার কি, যেমনটা আমি প্রথমে লিখেছিলাম। তো এখানে আমি সূত্রটা তোমাদের একটু দেখাই নিয়ে আসি, নাহলে আবার অনেকের সমস্যা হতে পারে। তো যেহেতু বেসিক কনসেপ্ট না জানা থাকলে আসলে তো হবে না, তো আমাদের বেসিক কনসেপ্টটা কই এই টপিকটার উপরে। কোথায় গেল এটা? এখানে মানে কারেন্ট যাওয়ার কারণে অনেক কিছু এখানে মিসিং হয়ে গেছে দেখতেছি।
আচ্ছা কারেন্ট যাওয়ার কারণে এটা মনে হয়েছে হয়তো। আচ্ছা যাই হোক, সূত্র তো তোমরা জানোই। তো এখানে তোমার কি প্রোটনের যে ভরটা, প্রোটনের ভর কি প্রোটন সংখ্যা, তোমাদের সূত্র হলো প্রোটন সংখ্যা। তো সূত্রটা আমি আরেকবার লিখে দিচ্ছি, যেহেতু এই প্রোটন সংখ্যা গুণন 1.673 গুণন 10 ইনভার্স 24 প্লাস তারপর হলো নিউটনের ভর হলো নিউটন সংখ্যা কত এখানে দেখো আছে, নিউটন সংখ্যা হলো তোমার কত 17। তো আমি সূত্রটা আগে লিখে নিচ্ছি, পরবর্তীতে আমি একটু মুছে দিব। নিউটন সংখ্যা গুণন তোমার কত 1.67 তোমার কত 5, এটা না, এটা 3 ছিল, তাহলে এটা হলো 5। তো আমি এখানে 5 লিখে দিচ্ছি। তো এটা হলো তোমার 5 গুণন 10 ইনভার্স 24 সমান হলো কি নিউক্লিয়াসের ভর তো এখানে দেওয়া আছে যেটা। তো নিউক্লিয়াসের ভর যেটা দেওয়া আছে এটা তুমি এখানে লিখে দাও, সেটা হলো কত 5.357 গুণন 10 ইনভার্স 23। ওকে, তো এটা আমি এখানে লিখে দিলাম। এর পরবর্তীতে তোমার কাজ হলো মানগুলো বসানো। প্রোটন সংখ্যা তুমি এখান থেকে নিছো কত এক্স, তাহলে প্রোটন সংখ্যা তোমার হলো এক্স, আর এটা তো এখানে দেওয়াই আছে, তো গুণন তোমার কত এখানে আছে হলো 673 গুণন হলো 10 ইনভার্স 24 প্লাস চিহ্ন আছে প্লাস। এবার কি নিউটন সংখ্যা তুমি এখানে ধরছো কত 17, তো এই যে নিউটন সংখ্যা তোমার 17, তো নিউটন সংখ্যা হলো তোমার 17 গুণন ওখানে কত 1.675 গুণন 10 ইনভার্স 24 সমান ওই পাশে মান আছে তোমার কত 5.757 গুণন 10 ইনভার্স 23। ওকে, এইটা দশলো। তো এর পরবর্তীতে আমি ছোট্ট একটা কাজ করবো, যেহেতু তুমি এখানে এক্স বাই করবা, এক্স বাইতে তো সবাক পার করে দিবা। তো এই দুটো এখানে কি আছে গুণ, মানে এখানে সামনের চিহ্ন আছে কি প্লাস, এটা প্লাস আছে, পেশে গেলে কি হবে মাইনাস। তো তুমি চাইলে এখানে ক্যালকুলেশন করার পর পার করতে পারো, বা পার করে নিয়ে ওখানে ক্যালকুলেশন করতে পারো, তোমার বিষয়। বাট আমি পার করে দিচ্ছি আপাতত। এখানে আছে এক্স আর এখানে আছে কি তোমার 1.673 গুণন 10 ইনভার্স 24, এটা এখানে প্লাস আছে, এটা ওই পাশে যাবে মাইনাস আকারে, তো আমি ওটাকে পার করে দিব। এখানে যা আছে তাই 5.375 গুণন 10 ইনভার্স কত তোমার 23। ওকে, তো এটা এখানে প্লাস আছে, এ পাশে আসলে কি মাইনাস আকারে মাইনাস, এই যে এটাকে ক্যালকুলেশন করলে যা হয়, এবারে এটাকে ক্যালকুলেশন করলে কত হয় আমরা দেখে নিই। তো আমি এখানে এটাকে ক্যালকুলেটর নিয়ে একটা ক্যালকুলেশন এখানে করে দিব। ওকে, তো দেখো আমি কিন্তু একবারে ক্যালকুলেশন করে পার করে নিচ্ছি। মেনলি এখানে ছিল এটা প্লাস আকারে ছিল এই পুরোটা, তো এটাকে ক্যালকুলেশন করে পার করা যেতে পারে, বাট আমি এখানে প্লাস ছিল এই পাশে মাইনাস আকারে নিচ্ছি, দেন এটা ক্যালকুলেশন করে উত্তরটা এখানে বসে দেবো। তাহলে 17 গুণন তোমার এখানে কত 1.675 গুণন 675 লেখার কথা, দুইটা লেখা 675 গুণন তোমার কত 10, তার উপরে ইনভার্স হলো 24, তাহলে ইনভার্স 24, তাহলে এইটার উত্তর আসতেছে আবার এটার উত্তর আমার আসতেছে 2.8, এটা এরকম আসতেছে তোমার 8475 গুণন 10 ইনভার্স 23। ওকে, এরপর তোমার কাজ কি, তুমি বাই করবা এক্স, তাহলে এটা কি এইটার এটার মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, এটা গুণ থাকলে পাশে গেলে কি হবে ভাগ, তাহলে ভাগ আকারে পার করে দিবা। তাহলে এক্স সমান দাঁড়ালো কি এই ধরে তো উপরে আসেই, এটা এখানে গুণ আছে, এটা এখানে যাবে ভাগ, তাহলে 1.67 তোমার 3 গুণন 10 ইনভার্স 24, আর উপরের কাজটাও করে দিচ্ছে। তো উপরেরটা করলে কি হচ্ছে, তো আমার এটা এখানে এটা হয়েছে আসুক সমান দিয়ে রাখতেছি, আমি এখানে মাইনাস করে দিচ্ছি, যদি আমার উত্তর মাইনাস আসবে তাহলে তো এটা থেকে এটা বিয়োগ করতে হবে, বাট আমি এটা থেকে এটা করতেছি, সমস্যা নেই, তুমি এটা থেকে এটা বিয়োগ করতে পারো, যেহেতু তোমার ক্যালকুলেটর সেভ থাকবে। তাহলে এখানে একটা ব্যাকেট দিয়ে নিই যেন ভুল না আসে। তাহলে 5 পয়েন্ট, আচ্ছা এখানে রং আসতেছে, আচ্ছা এইটাতে রং আসতে প্রথম দিয়ে তুলে 5 পয়েন্ট কত এটা 35 তোমার হলো 7 গুণন 10 ইনভার্স 23, তো 10 ইনভার্স তোমার হলো 23, ইনভার্স মানে মাইনাস 23, দেন ব্র্যাকেট ক্লোজ, তারপর কি মাইনাস, তো এই যে মাইনাস দিলে পরেরটা হলো 2.8475 গুণন, ঠিক আছে গুণন তোমার 10 ইনভার্স এটা, তো 10 ইনভার্স তোমার 23, দেন ব্র্যাকেট ক্লোজ। তাহলে সেক্ষেত্রে আমার উত্তর আসতেছিল এইটা যে কত 2.5095 গুণন 10 ইনভার্স তোমার কত 23। ওকে, তো এইটার পরে আমরা কি যে উত্তরটা আসছে সেই উত্তরটা ভাগ দিব, ভাগ
ভাগ দিয়ে কোনটা লিখবো, নিচেরটা। তো আমি নিচেরটা লিখে দিব, যেহেতু উপরেরটা ভাগ নিচেরটা। 1.675, তাই তো? না 3, আচ্ছা এটা হলো 3 গুণন 10 ইনভার্স তোমার কত 24, দেন ক্যালকুলেটার আসতে কত 15। তো এটার উত্তর হলো 15। এখানে আমি লিখবো অতএব x সমান কত 15। এখন কথা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় এটা হয়তো বা আমি অ্যাকুরেট ক্যালকুলেশন করছি তাই আমারটা একবার 15 কারেক্ট আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 15 পয়েন্ট সামথিং সামথিং অথবা 14.9999 এরকম কিছু একটা আসে। সেক্ষেত্রে তোমার যে কাজটা সেটা হলো পূর্ণ সংখ্যা নেওয়া, কারণ পারমাণবিক সংখ্যা কোনো পয়েন্ট হতে পারে না। তো যেহেতু আমি অ্যাকচুয়ালি এক্স মানে কি প্রোটন সংখ্যা না, প্রোটন সংখ্যা কখনো কি হতে পারে না পয়েন্ট। তো অবশ্যই তুমি একটা পূর্ণ সংখ্যা নিবা, আমারটা তো পূর্ণ সংখ্যা এসে এটা ভালো কথা। তো প্রোটন সংখ্যা আমি পাইছি এক্স এর মান পাইছি কত 15। এখন 15 নম্বর সংখ্যার নাম কি বা 15 নম্বর সংখ্যার মৌলের নাম কি, এখানে বলছে মৌলটা শনাক্তকরণ করতে। তো আমরা জানি 15 নম্বর মৌলের নাম হলো ফসফরাস। আমি তোমাকে এখানে একটু দেখা দিচ্ছি আর একটা সুবিধার জন্য, আমার কাছে এখানে হয়তো আছে। তো এখানে তোমাদের একটা কোথায় ব্রাউজ শিফট, আচ্ছা এটা মনে হয় মেবি, না এটা না, কোথায় 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 ছিল এটা, এটাও তো না, আচ্ছা এখানে এগুলো না, ও পেয়েছি পেয়েছি, এক সেকেন্ড এগুলো মুছে দিচ্ছে, এই যে এখানে। ওকে এখানে দেখো তোমাদের যে এইটা আছে সেটা আমার কাছে আছে। এখানে তোমাদের ফুল যেইটা দেখো 15 নম্বর মৌল, 15 নম্বর মৌল হলো এইখানে, তুমি যদি পয়েন্ট আকারে দেখো এই যে 14, এই যে 15। তো 15 নম্বর মৌল হলো এইটা, যেখানে লেখা আছে কি পারমাণবিক সংখ্যা 15, যার নাম হলো ফসফরাস, ভর সংখ্যা হলো 30 পয়েন্ট এত। তো এর কিন্তু যাবতীয় যে বিষয়টা এখানে কিন্তু লেখা আছে যে ওয়েট কত, সলিড আকারে হবে, কি সিরিজের এটা মৌল, তারপর তোমার হলো কি এর ভর সংখ্যা কত, এনার্জি কত, ইলেকট্রিক বিল, মানে যাবতীয় আমাদের এখানে ডিটেলস লেখা আছে। তো আমার তো ডিটেলসের দরকার নেই, আমার দরকার হলো 15 নম্বর সংখ্যার নাম। 15 নম্বর সংখ্যার মৌলের নাম হলো কি তোমার ফসফরাস। তো এই কথাটা এখানে লিখলেই হয়ে যাবে যে এটার নাম কি, এটার নাম হলো ফসফরাস। তো আমি এখান থেকে জাস্ট এটা লিখে দিব, তো এখানে আমি মুছে দিচ্ছি। তো অতএব কি, অতএব তোমার কি এক্স মৌলটি হলো ফসফরাস, এক্স তো ছিলই না প্রশ্নে, প্রশ্ন ছিল কি দ্বিসকল্প 2 এর মৌলটি, অতএব মৌলটি হলো ফসফরাস, অতএব মৌলটি হলো ফসফরাস, শেষ। তাই তো এতটুকু লিখলে তুমি ইজিলি মার্ক পেয়ে যাবা, কারণ এখানে গণিত, এখানে মার্ক কাটার কোনো অপশন নাই। এরপর হলো টাইপ সি। তো টাইপ সি আজ করবো না, আপাতত আমি টাইপ বি পর্যন্ত রাখতেছি। তো আমি আরেকবার সামারি করে দিই যে তোমাদের কি কি শিখাইলাম আমি টাইপ এ, টাইপ বি, টাইপ সিতে। ফার্স্টে ছিল টাইপ এ। টাইপ এতে আমি তোমাদেরকে মোটামুটি 2টা টপিক শিখাইছি, যেটা মেন শিখাইছি। 1 নাম্বার শেখানোর চেষ্টা করছি কণিক ভরবেগ। তোমার কাজ থাকবে আমি যে পয়েন্টগুলো তোমাকে শিখাইছি এইগুলো তোমাদের এই যে সাপ্লিমেন্ট আছে সেই সাপ্লিমেন্টের সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করা। 2 নাম্বার আমি শিখাইছি হলো বেগ নির্ণয় করা বা গতিবেগ নির্ণয় করা। 3 নাম্বার এই টপিকটার উপরে শিখাইছিল রাদারফোর্ড ও বোরের মডেলের মধ্যে অধিক গ্রহণযোগ্য কোনটা, ঠিক আছে? তো মডেল, তো আমি 3 নম্বর শিখেছি মডেল। ফার্স্টে আমি তোমাকে এই 3টা টপিক শিখেছি, এই 3টা টপিক বিষয়ে একবারে ক্লিয়ার ধারণা নিবা, এই সমস্যা সম্পর্কে যেন কোনো তোমাদের বিন্দু মাত্র সমস্যা না থাকে। ওকে, তো এই ছিল আমাদের টাইপ এ। তো এখানে আমাদের টাইপ এ গেল। এরপরে আসি আমি তোমাদের টাইপ বি সম্পর্কে। আচ্ছা, টাইপ বি ছিল হলো এটা। তো টাইপ বিতে আমি তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে নির্ণয় করা শিখাইছি। আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করবা 2টা কোয়ালিটিতে, এটা শিখাইছি। নাম্বার 2 হলো শতকরা পরিমাণ নির্ণয় করা শিখাইছি, শতকরা পরিমাণ। আর নাম্বার 3 হলো মৌল শনাক্তকরণ করা শিখাইছি। মৌল শনাক্তকরণ কিভাবে করব, শনাক্তকরণ। আর একটা বিষয় তোমাদের বলি, যারা ক্লাস 9-এ আসো তাদের জন্য বলবো, আর 10ম শ্রেণীর ক্ষেত্রে বলার এটা প্রয়োজন নেই, বাট 9, 9ম শ্রেণীর যে সকল শিক্ষার্থী আছে দেখবা এই অধ্যায়টা শেষে মেন বইয়ে তোমার 2টা সৃজনশীল প্রশ্ন আছে। চেষ্টা করবা ওই 2টা সৃজনশীল প্রশ্ন যত ভালো করে উত্তর করা যায়। প্রয়োজনে মুখস্থ করার কোনো সমস্যা নেই, বাট ওই 2টা সৃজনশীল প্রশ্নই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় হুবহু থাকবে এবং বার্ষিক পরীক্ষা হুবহু থাকে। তাই অর্ধবার্ষিক পরীক্ষা যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও তাহলে ওই যে বইয়ের যে সৃজনশীল প্রশ্ন ওইটার উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।